ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা জানো যে তোমাদের প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল আমার চ্যানেল থেকে সমস্ত ক্লাস দেওয়া হয়ে গেছে উইথ এমসিকিউ। তোমরা যদি পুরানো ক্লাসগুলো দেখতে চাও অবশ্যই ভিডিওসে বা প্লেলিস্টে যাবে। এখন যেটা চলছে সেটা ভারতের পোর্শনে ভারতের জনসংখ্যা হয়ে গেছে, ভারতের জলসম্পদ। এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে সেটা আলোচনা করব। সঙ্গে জানাবো খনিজ সম্পদ, কৃষিকাজ, পরিবহন এবং যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতি। তোমরা ক্লাস 10-এ বেশ কিছুটা ভারতের পোর্শন পড়েছো, সেখানেই কিন্তু কভার হয়ে আছে। ফলে এরপরে আমি কিন্তু প্র্যাকটিস সেটগুলো দিতে থাকবো, যেখানে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল থেকে যে অনুপাতে প্রশ্ন দেওয়ার কথা সেই অনুপাতে প্রশ্ন থাকবে এবং যে টাইপের এমসিকিউ দেওয়ার কথা সমস্ত ধরনের থাকবে। তাই মডেল সেটগুলো অবশ্যই ধরে ধরে প্র্যাকটিস করতে থাকবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবে। তাহলে বুঝতেই পারছো, ভারতের ভূগোল, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এই পোর্শন থেকে জল সম্পদ এই চ্যাপ্টারটি আলোচনা করতে চলেছি। জল ও সম্পদ, জল যে সম্পদ এটা আমরা প্রথম থেকেই পড়ে আসছি। আমরা জানি প্রতিনিয়ত জল প্রয়োজন, জল ছাড়া আমাদের এক মুহূর্ত চলবে না। এই জলকে সংরক্ষণ কেন করতে হবে এবং সংরক্ষণের উপায় বা ব্যবস্থাপনাগুলো কি কি, সঙ্গে জল বিভাজিকা কি, জল বিভাজিকার ব্যবস্থাপনা এবং বৃষ্টির জল সংরক্ষণ। আমরা জানি বৃষ্টির জলে কোথাও অতিবৃষ্টিতে বন্যা হয়ে যাচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে না, শুষ্ক থাকছে। যদি এই দুটো অঞ্চলের মধ্যে অর্থাৎ শুষ্ক এবং বন্যাপ্রবণ অঞ্চলের মধ্যে জলটাকে ব্যালেন্স করা যায় তাহলে কিন্তু দুই জায়গাকেই রক্ষা করা সম্ভব। এছাড়া জলসেচ ব্যবস্থার প্রকৃতি ও ধরন, এখান থেকেই প্রচুর এমসিকিউ থাকবে। এছাড়া থাকবে জলসম্পদ সংরক্ষণ থেকে এই জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনা, ওয়াটার কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে ভারতের বন্যাপ্রবণ অঞ্চলের অতিরিক্ত জলকে শুষ্ক অঞ্চলে কাজে লাগানোর জন্য 1972 সালে, বুঝতেই পারছো আজ থেকে প্রায় 50 বছরের বেশি আগে, তৎকালীন সেচ মন্ত্রী ডক্টর KL রাও সর্বপ্রথম জাতীয় নদী সংযুক্তিকরণের প্রস্তাব দেন। এমনকি হরিয়ানাতে ভারতের সবচেয়ে বড় রিভার লিফট ইরিগেশন পদ্ধতি নির্মিত হয়েছে, যার নাম জওহরলাল নেহেরু প্রকল্প। তাহলে জওহরলাল নেহেরু প্রকল্প এটা তোমাদের এমসিকিউ থাকতে পারে। এছাড়া যেটা থাকতে পারে সেটা হচ্ছে ক্যারেজ প্রথা, এটাও তোমরা পড়ে এসছো। শুষ্ক অঞ্চলে যাতে জল নষ্ট না হয় তার জন্য পাইপের মধ্য দিয়ে যে জল পাঠানো, কারণ ধরো নালার মধ্য দিয়ে জল পাঠালে অনেক জল বাষ্পীভূত হয়ে যেতে পারে। তাই জন্য শুষ্ক অঞ্চল, সেখানে বলছি শুষ্ক মানেই প্রচুর পরিমাণে বাষ্পীভবনটা বেশি হবে, তো প্রচুর জল নষ্ট হয়ে যাবে। তাই জন্য পাইপের মধ্য দিয়ে যেভাবে তেল পাঠানো হয় সেভাবে যখন জল কৃষি জমিতে পাঠানো হয় সেই ব্যবস্থাকে বলা হয় ক্যারেজ প্রথা। আচ্ছা, এখানে তোমরা এই যে প্রাক পরিকল্পনা ও প্রস্তুতি, অর্থাৎ দৈনন্দিন জলের চাহিদা কতটা, যোগান কতটা, তার অনুপাত নির্ণয় করতে হবে। চাহিদা যোগানে উদ্বৃত্ত হচ্ছে না ঘাটতি হচ্ছে, সেটার সংখ্যাগত, পরিমাণগত এবং গুণগত মান নির্ণয় করতে হবে। এখানে একটা কথা বলি যে গুণগত মান কেন, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, অথচ আমরা একটু যদি গ্রীষ্মকাল আসে দেখি চারদিকে জলের হাহাকার। আমরা যারা শহরে বসবাস করছি তাদের দেখি যে সঠিকভাবে জল সরবরাহ হচ্ছে না, ফোন টোন করলে জানা যায় যে না এখন জলের ক্রাইসিস আছে, জল কম সাপ্লাই করা হবে। আবার আমরা যেটা গ্রামে বাস করি, কুয়ো থেকে জল তুলি, সেখানেও দেখছি কি যে কুয়োর জল অনেক মাটির নিচে চলে গেছে। এছাড়া যদি বড় বড় শহরগুলো চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি এর দিকে তাকায় তাহলে সেখানে তো মাল্টি স্টোরেজ বিল্ডিং, মানুষ আছে প্রচুর, জলের চাহিদা প্রচুর। শুষ্ক অঞ্চলে কিন্তু এটা একটা প্রকট সমস্যার আকার নিয়েছে। ফলে এই যে উদ্বৃত্ত এবং ঘাটতি, এর মধ্যে শুধু ব্যালেন্স নয়, তার গুণগত মান, যখনই অতিরিক্ত জল তোলা হচ্ছে তখন কোথাও কোথাও মাটির নিচে আর্সেনিক লেয়ারে পৌঁছে যাচ্ছে। এই আর্সেনিক দূষণের ফলে মানুষের নানাবিধ অসুখ হয়, সেটা একটা অন্য চ্যাপ্টার, সেটা আলোচনা করা হয়েছে আগে। যাই হোক, তাহলে গুণগত মান নির্ণয় করতে হবে এবং ঘাটতি আর উদ্বৃত্ত, কোথায় ঘাটতি কম পড়ছে, কোথায় বাড়তি হচ্ছে, সেই স্থানগুলো নির্ণয় করতে হবে। এবং পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে জলের যোগান, কোথা থেকে জলের যোগান,
নদী থেকে নেওয়া হচ্ছে না টোটালি ভৌম জলের উপর নির্ভর করা হচ্ছে, সেই উৎস নির্বাচন করতে হবে। জলের ঘাটতির এবং যোগানের পরিমাণ কতটা তা যাচাই করে দেখা হবে। যে সকল ক্ষেত্রে জলের ঘাটতি আছে সেই সকল স্থানগুলিতে জলের যোগান দেওয়া হয়। খরাপ্রবণ অঞ্চলে শুষ্ক কৃষি যে আছে, অর্থাৎ মোটামুটি কম বৃষ্টি বা কম জলের যোগানেই চাষাবাদ হবে, কড়াইশুঁটি জাতীয় শস্য চাষ করা হয়। সেই যখন খরাপ্রবণ অঞ্চল সেখানে শুষ্ক কৃষির প্রচলন প্রয়োজন। শিল্প কারখানা গৃহস্থালির ব্যবহৃত জলকে পুনরায় পরিশ্রিত করে ব্যবহার করা হয়। এখানে জল সংরক্ষণের ক্ষেত্রে দুটি পদ্ধতি লক্ষ্য করা যায়, একটা টপ ডাউন পদ্ধতি, বটম আপ পদ্ধতি। এটা কিন্তু তোমাদের ওই যে ক্রমানুসারে সাজাও সেখান থেকে বা সেখানের প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে। কেন্দ্রীয় সরকারি প্রকল্প, রাজ্য সরকারি প্রকল্প, জেলা পর্যায়ের প্রকল্প, ব্লক পর্যায়ের প্রকল্প, পঞ্চায়েতের প্রকল্প, এটা টপ থেকে ডাউন। আর বটম থেকে আপ বা বটম আপ পদ্ধতি কোনটা? পঞ্চায়েত রাজ থেকে কেন্দ্রীয় সরকার পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে পৌঁছানোকে বলা হয় বটম আপ পদ্ধতি। এরপরে জল বিভাজিকা ব্যবস্থাপনা। জল বিভাজিকা ব্যবস্থাপনায় কি কি আছে সেটা তো আলোচনা করবই, তার সঙ্গে এখানে একটুখানি বলি যে অববাহিকা এবং জল বিভাজিকা, যেখানে প্রধান নদী তার যে বিভিন্ন উপনদী এসে মিলিত হচ্ছে বা এখান থেকে শাখা নদী বেরিয়ে গেছে, এই টোটাল অঞ্চলটা আমরা জানতাম যে অববাহিকা, অববহন করে যে এলাকা। এবং জল বিভাজিকা কোনটা? না এখানে একটা নদী, এখানে একটা নদী, মাঝে যদি কোনো শৈলশিরা থাকে, এই উঁচু অঞ্চলকে বলছে জল বিভাজিকা। কিন্তু বৃহত্তর অর্থে এখানে জল বিভাজিকা এবং অববাহিকা দুটোকে একই হিসাবে ধরা হচ্ছে এবং সেই হিসাবেই কি কি ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে বা কি কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এখানে জল বিভাজিকা ব্যবস্থাপনা তোমাদেরকে হেডিংগুলো একটুখানি জানিয়ে রাখি। এখানে জল বিভাজিকা কাকে বলে তোমরা নদীর কাজে পড়েছো, আমি ওখানে যাচ্ছি না ডিটেলস। জল বিভাজিকা ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে জল সম্পদের সঠিক ব্যবহার। তার মধ্যে থাকবে পানীয় জলের অপচয় রোধ, ভৌম জলের নিয়ন্ত্রিত ব্যবহার। দ্বিতীয়ত ভূমি ও মাটির সঠিক ব্যবহার, তার মধ্যে থাকবে মাটির ক্ষয় রোধ, কৃষিক্ষেত্রে বৈচিত্র্য বৃদ্ধি, অর্থাৎ বছরের বিভিন্ন সময়ে ভ্যারাইটিস ফসল চাষ, তার ফলে কি হবে না কৃষিজ ফসল বৃদ্ধি পাবে। প্রাকৃতিক বিপর্যয় রোধ, বন্যা, খরা, ভূমিধস আর শুষ্ক অঞ্চলে বাষ্পীভবন রোধ, এটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় রোধ। গ্রামীণ উন্নয়নের মধ্যে থাকবে মাছ চাষে উন্নতি, কৃষি উৎপাদনের উন্নতি, কর্মসংস্থানে বৃদ্ধি। এই যে এতগুলো কাজ বলা হচ্ছে, এই প্রত্যেকটা ক্ষেত্রে মানুষজন যদি কাজে লাগে তা কাজে লাগানো হয়, কারণ এগুলো একটা বৃহৎ প্রকল্প। এই যে গ্রাম থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত সরকারি প্রকল্প হতে হবে এবং সেখানে যদি মানুষের আয়ের উৎস থাকে তাহলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং হস্তশিল্পেও কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এই জল বিভাজিকা ব্যবস্থাপনা, তার উদ্দেশ্য এবং ব্যবস্থাগুলো কি কি, তার মধ্যে আর্দ্র অঞ্চলে কি কি ব্যবস্থাপনা রয়েছে এবং শুষ্ক অঞ্চলে, এখানে দেখো শুষ্ক অঞ্চলে কি কি ব্যবস্থাপনা রয়েছে, এগুলো জাস্ট একটুখানি রিডিং করবে যাতে কোনো এমন লাইন তুলে দেওয়া আছে যাতে তুমি বুঝতে পারো যে হ্যাঁ এই এমসিকিউটার উত্তরটা কি হতে চলেছে। এছাড়া যেটা বলছিলাম যে আর্দ্র অঞ্চলের জল বিভাজিকা ব্যবস্থাপনা, এগুলো তোমাদেরকে রিডিং করতে হবে। এখানে বেশ কিছু টার্ম আছে জল বিভাজিকা ব্যবস্থাপনার সরকারি কর্মসূচি, খরাপ্রবণ এলাকা কর্মসূচি ডিপিএপি, খরা উন্নয়ন কর্মসূচি ডিডিপি, জল বিভাজিকা উন্নয়ন কর্মসূচি ডব্লিউডিপি, জাতীয় জল বিভাজিকা উন্নয়ন কর্মসূচি যেটা বৃষ্টিছায়া অঞ্চলের জন্য NWDPRA, স্থানান্তর কৃষি এলাকায় জল বিভাজিকা উন্নয়ন WDSCA, সুসংহত জল বিভাজিকা ব্যবস্থাপনা কর্মসূচি IWMP, অটল ভূজল যোজনা ABY, জলশক্তি অভিযান JSA। এই টার্মগুলো যে জল বিভাজিকা ব্যবস্থাপনার বিভিন্ন কর্মসূচি সেটা তোমরা জেনে রাখলে। এগুলো বাদ দিয়ে অন্য একটা টার্ম ঢুকিয়ে দেওয়া হলো যে কোনটা জল বিভাজিকা ব্যবস্থাপনার অন্তর্গত নয়, সেটার উত্তর তুমি দিতে পারবে। এভাবে বৃষ্টির জল সংরক্ষণ প্রত্যেকটা ক্লাস কিন্তু আসছে, তোমরা চ্যানেলে চোখ রাখো। আবার বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেননা তারপরেই দেখতে পাচ্ছ যে MCQ এর ক্লাস আছে। আর সঙ্গে তো বললাম যে তোমাদের মডেল সেট আলোচনা চলবে, তাই প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। থার্ড সেমিস্টারের জন্য কোনো চিন্তা করতে হবে না। অবশ্যই বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করবে। থার্ড সেমিস্টারে যেমন ক্লাস দেওয়া হচ্ছে, ফোর্থ সেমিস্টারের ক্লাসও কিন্তু এই চ্যানেল থেকে একই রকমভাবে দেওয়া হবে।
যেটা আগের বছর অর্থাৎ সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।